বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজেদা চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ, ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের সাথে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তুগুলো হচ্ছে অর্থের সময়মূল্য কি, অর্থের সময়মূল্যের গুরুত্ব ব্যাখ্যা করো, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য ব্যাখ্যা করো। অর্থের সময়মূল্য। সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলা হয়। যেমন আজকের 100 টাকা 1 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। এক্ষেত্রে আজকের 100 টাকার মূল্য বেশি। অর্থের সময়মূল্যের বৈশিষ্ট্য। বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান। কারণ বর্তমানে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করা যায়। অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যের মূল কারণ হলো সুদের হার ও সময়। এবার আসো অর্থের সময়মূল্যের গুরুত্ব। অর্থের সময়মূল্য কেন এত গুরুত্বপূর্ণ? অর্থের সময়মূল্য গুরুত্বপূর্ণ হওয়ার প্রথম কারণ হচ্ছে সুযোগ ব্যয়। আমরা জানি যে প্রতিটি বিনিয়োগেরই একটি সুযোগ ব্যয় আছে। সুযোগ ব্যয় হলো একটি প্রকল্পে বিনিয়োগ করলে আরেকটি প্রকল্প বিনিয়োগের সুযোগ হাতছাড়া করতে হয়। একে বলা হয় বিনিয়োগের সুযোগ ব্যয়। তো অর্থের সময়মূল্যের মাধ্যমে বিনিয়োগের সুযোগ ব্যয় নির্ধারণ করা যায় বিধায় সহজে একজন বিনিয়োগকারী তার সঠিক বিনিয়োগ প্রকল্প বাছাই করতে পারেন। যেমন কারো কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, সে ইচ্ছা করলে 10% সুদে 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে পারে, কিংবা সে একটি জমি ক্রয় করতে পারে। তো এই ক্ষেত্রে ব্যাংকে জমা রাখলে সে জমি ক্রয় করতে পারবে না, কিংবা জমি ক্রয় করলে ব্যাংকে জমা রাখতে পারবে না। এটাকে বলা হয় বিনিয়োগের সুযোগ ব্যয়। তারপরে আছে প্রকল্প মূল্যায়ন। অর্থের সময়মূল্যের মাধ্যমে বিনিয়োগ প্রকল্পের মূল্যায়ন বা যথার্থতা যাচাই করা যায়। অর্থাৎ একজন বিনিয়োগকারীর কাছে যদি একাধিক বিনিয়োগ প্রকল্প থাকে, তাহলে তিনি কোন বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ করবেন তার লাভজনকতা অর্থের সময়মূল্যের মাধ্যমে যাচাই করতে পারেন। অর্থের বর্তমান মূল্য জানা থাকলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে তিনি জানতে পারেন যে ভবিষ্যতে তার কোন প্রকল্পটি লাভজনক হবে। তো অর্থের সময়মূল্য তাই বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে অর্থের সময়মূল্য যে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। অর্থাৎ একজন ব্যবসায়ী তার বিনিয়োগ প্রকল্পের জন্য ঋণ গ্রহণ করে অর্থায়ন করা কি যুক্তিযুক্ত হবে কিনা তা অর্থের সময়মূল্যের মাধ্যমে জানা যায়। অর্থাৎ ঋণের কোন উৎস থেকে কত টাকা ঋণ নিলে ভবিষ্যতে কত টাকা সুদসহ সুদাসল পরিশোধ করতে হবে তা অর্থের সময়মূল্যের মাধ্যমে জানা যায়। তাই অর্থের সময়মূল্য ঋণ গ্রহণ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসো আমরা দেখি অর্থের সময়মূল্যর প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। অর্থের সময়মূল্যকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে অর্থের বর্তমান মূল্য, আরেকটি হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। অর্থের বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু কাকে বলে? ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য বর্তমানে কি পরিমাণ অর্থ জমা দিতে হবে তাকে অর্থের বর্তমান মূল্য বলা হয়। আমরা এভাবেও বলতে পারি ভবিষ্যতে প্রাপ্য বা প্রদেয় অর্থের বর্তমান পরিমাণকে বর্তমান মূল্য বলা হয়। যেমন তুমি যদি ব্যাংক থেকে আগামী 5 বছর পর 5,000 টাকা পেতে চাও, তাহলে বর্তমানে ব্যাংকে 3,000 টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে ভবিষ্যতের 5,000 টাকার বর্তমান মূল্য হলো 3,000 টাকা। এরপরে আসো বর্তমান মূল্যের বৈশিষ্ট্য। বর্তমান মূল্যের সংজ্ঞা থেকে আমরা বর্তমান মূল্যের কিছু বৈশিষ্ট্য জানতে পারি। যেমন বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে বলা হয় বাট্টাকরণ পদ্ধতি বা ডিসকাউন্টিং মেথড। বর্তমান মূল্য অনুযায়ী অর্থের মূল্য সবসময় হ্রাস পায়, আর সুদের হার যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। অর্থাৎ সুদের হারের সাথে বর্তমান মূল্যের সম্পর্ক হলো ঋণাত্মক সম্পর্ক, কারণ সুদের হার বেশি হলে বর্তমান মূল্য কম হয়।
আবার সময় যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে, অর্থাৎ এক্ষেত্রেও সময়ের সাথে বর্তমান মূল্যের সম্পর্ক হলো ঋণাত্মক, কারণ সময় যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। বর্তমান মূল্যকে পিভি বা প্রেজেন্ট ভ্যালু দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসো, অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের তুলনায় অধিক জনপ্রিয় হওয়ার কারণ কি? আমরা জানি যে অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের চেয়ে বেশি জনপ্রিয় বা সবার কাছে বেশি পছন্দনীয়। কারণ হচ্ছে ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত, আর মানুষ সবসময় অনিশ্চয়তাকে কম পছন্দ করে এবং নিশ্চয়তাকে বেশি পছন্দ করে। তাই অর্থের বর্তমান মূল্য নিশ্চিত এবং ভবিষ্যৎ মূল্য অনিশ্চিত হওয়ায় ভবিষ্যৎ মূল্যের তুলনায় বর্তমান মূল্য অধিক জনপ্রিয়। এরপরে আছে ভোগের অগ্রাধিকার। মানুষ ভবিষ্যতে ভোগের চেয়ে বর্তমানে ভোগ করাকে বেশি পছন্দ করে, তাই এক্ষেত্রে বর্তমান মূল্যটা বেশি পছন্দনীয়। বিনিয়োগের সুযোগ। অর্থের বর্তমান মূল্যকে লাভজনক খাতে বিনিয়োগ করা যায়, কিন্তু ভবিষ্যৎ মূল্যকে আর বিনিয়োগ করার কোনো সুযোগ নেই। তারপরে আছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি ঘটলে অর্থের বর্তমান মূল্যের দাম কমে যায়, অর্থের বর্তমান মূল্যের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভবিষ্যৎ মূল্যের দাম কমে যায়। তাই ভবিষ্যতে মুদ্রাস্ফীতির কারণে অর্থের বর্তমান মূল্যের ভবিষ্যৎ মূল্যের তুলনায় বর্তমান মূল্যটাই বেশি পছন্দনীয় বা জনপ্রিয়। এরপরে আসো বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি। বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত দুটি পদ্ধতি দেখে থাকি। একটি হচ্ছে এককালীন অর্থের বর্তমান মূল্য, আরেকটি হচ্ছে বছরে একাধিকবার সুদ পরিশোধে বা একাধিকবার সুদ গণনা করা হলে বর্তমান মূল্য। তো এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি হলো পিভি সমান সমান এফভি ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার এন। এখানে পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এফভি সমান সমান ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বা মেয়াদকাল। এবার আসো, বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয় তাহলে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি কেমন হবে? এক্ষেত্রে সূত্রটিকে শুধু একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ আই কে এম দিয়ে ভাগ করতে হবে, এন কে এম দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ পিভি সমান সমান এফ ভি ভাগ 1 যোগ আই ভাগ এম টু দা পাওয়ার এম ইন্টু এন। তোমরা ইচ্ছা করলে এন আগে এম পরেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এখানে আগের মতোই সব ঠিক আছে। পিভি বর্তমান মূল্য, এফভি ভবিষ্যৎ মূল্য, আই সুদের হার, এন মেয়াদকাল এবং এম হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সংখ্যা বা সুদ গণনার সংখ্যা। আমরা একে মিক্সড স্ট্রিমও বলে থাকি। সুদ গণনার সংখ্যা অর্থাৎ বছরে একাধিকবার সুদ গণনা করলে সূত্রে আমাদের এম বা সুদ গণনার সংখ্যা নিয়ে আসতে হবে। এবার আসো, বছরে একাধিকবার সুদ গণনা করার পদ্ধতিটা কেমন হবে? যদি বার্ষিক ভিত্তিতে বা বছরে একবার সুদ গণনা করা হয় তাহলে এম সমান সমান 1। যদি অর্ধবার্ষিক ভিত্তিতে বা বছরে 2বার সুদ গণনা করা হয় তাহলে এম সমান সমান 2। যদি ত্রৈমাসিক ভিত্তিতে বা বছরে 4বার সুদ গণনা করা হয় তাহলে এম সমান সমান 4। যদি মাসিক ভিত্তিতে বা বছরে 12বার সুদ গণনা করা হয় তাহলে এম সমান সমান 12। যদি দ্বিমাসিক ভিত্তিতে বা বছরে 6বার সুদ গণনা করা হয় তাহলে এম সমান সমান 6। যদি সাপ্তাহিক ভিত্তিতে বা বছরে 52বার সুদ গণনা করা হয় তাহলে এম সমান সমান 52। আর যদি দৈনিক ভিত্তিতে বা বছরে 365বার সুদ গণনা করা হয় তাহলে এম সমান সমান 365 হবে। এবার আসো ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। বর্তমানে প্রদত্ত বা জমাকৃত অর্থের ভবিষ্যৎ পরিমাণকে ভবিষ্যৎ মূল্য বলা হয়। এছাড়াও আমরা বলতে পারি বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করলে ভবিষ্যতে কি পরিমাণ অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলা হয়। যেমন তুমি যদি ব্যাংকে বর্তমানে 1000 টাকা জমা করো তাহলে 3 বছর পর তা বৃদ্ধি পেয়ে 1800 টাকা হয়, তবে আজকের 1000 টাকার ভবিষ্যৎ মূল্য হবে 1800 টাকা। অর্থের ভবিষ্যৎ মূল্যের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু দেখে নেই। 1 নম্বর হচ্ছে
ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কৌশলকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। 2 নম্বর, ভবিষ্যৎ মূল্য অনুযায়ী অর্থের মূল্য বৃদ্ধি পায়। 3 নম্বর, সুদের হার যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে, অর্থাৎ সুদের হারের সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক হচ্ছে ধনাত্মক। সুদের হার বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়বে। তারপরে 4 নম্বরে, সময় যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে, অর্থাৎ অর্থের ভবিষ্যৎ মূল্যের সাথে সময়ের সম্পর্ক হচ্ছে ধনাত্মক। সময় যত বাড়বে ভবিষ্যৎ মূল্য তত বাড়বে। ভবিষ্যৎ মূল্যকে এফভি বা ফিউচার ভ্যালু দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো চক্রবৃদ্ধি। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলা হয়। প্রথম বছরের সুদ আসলকে পরের বছরের আসল ধরে সুদের হার নির্ণয় করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। আর প্রথম বছরের সুদ আসলকে পরের বছরের আসল ধরে যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুধু গাণিতিক সমস্যার সমাধান পারলেই হবে না, তোমাদেরকে অবশ্যই তার সাথে কিছু থিওরি উত্তর লিখতে হবে। তাই তোমাদের এই থিওরিগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতি। ভবিষ্যৎ মূল্য দুইভাবে নির্ণয় করা যায়, এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য এবং বছরে একাধিকবার সুদ গণনা করা হলে ভবিষ্যৎ মূল্য। তো এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি হচ্ছে এফভি সমান সমান পিভি গুণন 1 যোগ আই টু দ্য পাওয়ার এন। এখানে এফভি ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু, পিভি বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, আই রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, এন মেয়াদকাল বা নাম্বার অফ ইয়ার। যদি বছরে একাধিকবার সুদ গণনা করা হয় তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রের মধ্যে একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ আই কে এম দিয়ে ভাগ করতে হবে এবং এম কে এন দিয়ে গুণ করতে হবে। এখানে এম হচ্ছে সুদ গণনার সংখ্যা। বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য। তা আমরা এতক্ষণ বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সম্পর্কে বিশদ ব্যাখ্যা প্রদান করেছি। আমার মনে হয় তোমরা সেই ব্যাখ্যার আদলে নিজেরাই অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য উল্লেখ করতে পারবে। বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যের মধ্যে আমরা যেগুলো দিতে পারি, ভবিষ্যতে প্রাপ্য বা প্রদেয় অর্থের বর্তমান পরিমাণকে বর্তমান মূল্য বলা হয়, আর বর্তমানে প্রদত্ত বা জমাকৃত অর্থের ভবিষ্যৎ পরিমাণকে ভবিষ্যৎ মূল্য বলা হয়। বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে বাট্টাকরণ পদ্ধতি বলে, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের বিপরীত, ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্যের বিপরীত। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।